ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাজু দা ফিনিক্স। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করতে যাচ্ছি। এই টপিকে তোমাদের জন্য থাকছে ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের ইংরেজি বিষয়ের একটা মডেল কোশ্চেন পেপার, এবং এই মডেল কোশ্চেন পেপারটি সম্পূর্ণরূপে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের মডেল অনুসারে তৈরি করা হয়েছে। এই প্রশ্নে পুরো 40টা প্রশ্ন রয়েছে এবং সমস্ত পড়া থেকে রয়েছে। তোমাদের সিলেবাসে যে পাঠ্যগুলি রয়েছে সমস্ত পাঠ্যকেই এখানে কভার করা হয়েছে, এবং সমস্ত ধরনের প্যাটার্ন কোশ্চেনের যেসব প্যাটার্ন রয়েছে, যেমন স্ট্যান্ডার্ড এমসিকিউ রয়েছে, অ্যাসারশন রিজিট রয়েছে, ম্যাচিং রয়েছে, ট্রু ফলস রয়েছে, অল দোজ প্যাটার্নস আর কভার্ড হিয়ার। এবং আরও একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আমরা কভার করেছি আনসিন প্যাসেজ, সেই প্যাসেজটাও এখানে রয়েছে। পুরো ভিডিওটা, পুরো ক্লাসটা মন দিয়ে দেখো, ইট উইল বি ভেরি হেল্পফুল ফর ইয়োর এক্সামিনেশন, আই গ্যারান্টি ইউ। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করা যাক। আজকের ক্লাসের প্রথম প্রশ্নটা রয়েছে আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি থেকে, এবং প্রশ্নটা হচ্ছে এইরকম: দ্য ট্রি ইন আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি ইজ কভার্ড উইথ, অর্থাৎ আওয়ার ক্যাজুয়ারিনা ট্রি পড়াটাতে ক্যাজুয়ারিনা ট্রিটা যেটা দ্বারা আবৃত রয়েছে সেটা কি? ক্রিপার, শ্যাডো, ডিউ, মথ। তাহলে তোমাদের খুব ভালোভাবে আশা করি মনে পড়ছে উত্তরটা হবে ক্রিপার। ক্রিপার মানে লতা। লতাগুলি রাউন্ড শেপড, অর্থাৎ গোলাকার ভাবে জড়িয়ে রয়েছে ওই ক্যাজুয়ারিনা গাছটাকে। নেক্সট প্রশ্ন হচ্ছে, দ্য ন্যারেটর ইন দেউলি ফিলস আ সেন্স অফ ড্যাশ হোয়েন হি ক্যানট ফাইন্ড দ্য গার্ল এগেন। যখন ন্যারেটর মেয়েটিকে আর দেখতে পেলেন না তখন তার মধ্যে কি ধরনের ফিলিংস হয়েছিল? অ্যাঙ্গার, ক্রোধের ফিলিংস অর্থাৎ ক্রোধের অনুভূতি, জয় আনন্দের অনুভূতি, এমটিনেস একটা খালিপন, একটা শূন্যতা, আর ডি হচ্ছে সারপ্রাইজ অবাক হয়ে যাওয়া। তাহলে আমাদের উত্তরটা হবে এমটিনেস অর্থাৎ শূন্যতা। পরের প্রশ্ন 3 নম্বর ইউলিসিস থেকে রয়েছে। ইউলিসিস রেফার টু হিমসেলফ অ্যাজ, ইউলিসিস নিজেকে নির্দেশ করেছেন কি রূপে? ইউলিসিস যে কবিতাটা রয়েছে সেখানে আ সার্ভেন্ট একজন ভৃত্য রূপে, অ্যান আইডল কিং একজন অলস রাজা রূপে, এ টায়ার্ড সেলার, আ ওয়াইজ গড একজন জ্ঞানী ঈশ্বর রূপে। তাহলে আনসারটা হবে অ্যান আইডিয়াল কিং অর্থাৎ একটা অলস রাজা। পরের প্রশ্ন থাকছে 4 নম্বর, দ্য লয়ার ইন দ্য বেড লিভড ইন আইসোলেশন ফর 10 ইয়ার্স, 20 ইয়ার্স, 15 ইয়ার্স অ্যান্ড 12 ইয়ার্স। তাহলে ওই যে বেড ছোট গল্পটি রয়েছে সেখানে আইনজীবী কতদিন আইসোলেশনে থেকেছিলেন, বিচ্ছিন্নভাবে থেকেছিলেন? কতদিন না 15 বছর। তাহলে উত্তর হবে আমাদের সিএটটা। নেক্সট কোয়েশ্চেন, কালামস ফাদার ওয়াজ নোন ফর হিজ, কালামের বাবা পরিচিত ছিলেন কিসের জন্য? টিচিং স্কিল তার পড়ানোর দক্ষতার জন্য, ওয়েলথ সম্পত্তির জন্য, স্পিরিচুয়াল উইজডম অর্থাৎ আধ্যাত্মিক জ্ঞানের জন্য, পলিটিক্যাল ভিউজ রাজনৈতিক মতাদর্শের জন্য। তাহলে আনসারটা হবে স্পিরিচুয়াল উইজডম আধ্যাত্মিক জ্ঞানের জন্য। পরের প্রশ্ন, দ্য সি ইন রাইডার্স টু দ্য সি ইজ সিম্বলিক অফ, অর্থাৎ রাইডার্স টু দ্য সি নাটকটিতে সমুদ্র কিসের প্রতীক বহন করে? লাইফ জীবন, ওয়েলথ সম্পত্তি, ডেস্টিনি অ্যান্ড ডেথ ভাগ্য এবং মৃত্যু, আর 4 নম্বর হচ্ছে সাইলেন্স। তাহলে উত্তর তোমাদের কি হবে আশা করি ভালোভাবে জানা আছে, ডেস্টিনি নিয়তি এবং মৃত্যু, সিএটটা হবে। সমুদ্রের মাধ্যমে মরিয়ার নিয়তি এবং তার সন্তানদের মৃত্যুকে বোঝাচ্ছে। সুতরাং সমুদ্র কিসের প্রতীক বহন করে? ডেস্টিনি অ্যান্ড ডেথ। পরের প্রশ্ন 7 নম্বর, দ্য ব্যাংকার ফিয়ার্ড, অর্থাৎ ব্যাংকার ভয় পেয়েছিলেন কেন? না লুজিং হিজ প্রাইড তার অহংকার হারিয়ে, গোয়িং ব্যাংক্রাফট অর্থাৎ দেউলিয়া হয়ে, বিং অ্যারেস্টেড অর্থাৎ গ্রেপ্তার হয়ে, লুজিং হিজ ডটার তার মেয়েকে হারিয়ে। তাহলে উত্তরটা হবে গোয়িং ব্যাংক্রাফট, দেউলিয়া হয়ে ওই ব্যাংকের মালিক ব্যাংকার ভয় পেয়েছিলেন। নেক্সট কোশ্চেন 8 নম্বর, ইউলিসিস স্পিকস অফ, ইউলিসিস বলেছেন পুশিং বিয়ন্ড তাকে এগিয়ে যেতে হবে। কি পেরিয়ে? বাউন্ডারিজ মানে বাধা পেরিয়ে, দেওয়াল পেরিয়ে। 2 নম্বর, নলেজ জ্ঞান পেরিয়ে, স্লিপ ঘুম পেরিয়ে, ডেথ মৃত্যু পেরিয়ে। তাহলে ইউলিসিস কিসের পারে যেতে চান? কোন জিনিসের ওপারে যেতে চান? জ্ঞানের
অর্থাৎ মানুষের জ্ঞান যে জায়গা অবধি সীমাবদ্ধ তার ওপারে তিনি যেতে চান। সুতরাং উত্তরটা হবে আমাদের বি। তাহলে চলো নেক্সট কোশ্চেন 9। কালামস চাইল্ডহুড হাউস ওয়াজ, কালামের ছোটবেলার বাড়িটা ছিল লনলি অ্যান্ড স্মল। লনলি মানে নির্জন এবং স্মল মানে ছোট, ছোট এবং নির্জন। ফুল অফ আর্গুমেন্ট, তর্ক বিতর্কে ভরা। ফুল অফ ফেথ অ্যান্ড হারমোনি, ফুল অফ ফেথ বিশ্বাসে ভরা, অ্যান্ড হারমোনি একতায় ভরা, অ্যান্ড স্যাবি অ্যান্ড পুয়ার দারিদ্রতায় ভরা। তাহলে উত্তরটা কি হবে না ফুল অফ ফেথ বিশ্বাসে ভরা, অ্যান্ড হারমোনি একতায় ভরা। আরেকটা জিনিস এখানে গুরুত্বপূর্ণ মেনশন করা যাক, ফেথ এবং হারমোনি এই দুটো শব্দ যদি থাকে আর কালামের যে স্ট্রং রুটস রয়েছে সেই স্ট্রং রুটস যদি অপশন থাকে তাহলে ওটাই সর্বদাই উত্তর হবে। পরের প্রশ্ন, দ্য গার্ল ইন দেউলি ইজ সিন সেলিং, অর্থাৎ দেউলিতে যে মেয়েটি ছিল তাকে কি বিক্রি করতে দেখা যায়? গুয়াভা, কেন্স, বাস্কেটস, ফ্লাওয়ার। তাহলে উত্তরটা তোমাদের বেশ ভালোভাবে জানা আছে, উত্তর হবে বাস্কেট। দেখো এখানে পরের প্রশ্ন রয়েছে রিঅ্যারেঞ্জ থেকে। এগুলি ক্রোনোলজিক্যাল অর্ডার অনুসারে তোমাদেরকে সাজাতে হবে, অর্থাৎ ঘটনার ক্রম অনুসারে সাজাতে হবে। জাম্বেলড অপশন আছে, অর্থাৎ এখানে ওখানে এলোমেলো করা আছে এবং ঘটনার ক্রম অনুসারে তোমাদেরকে সাজাতে হবে। প্রথমে পড়ে নিতে হবে, পড়ে বুঝতে হবে যে কোন ঘটনাটা আগে ঘটেছে। তোমাদের জন্য আমি পড়ছি, একটু মন দিয়ে শোনো। কালাম লার্নস লাইফস সিম্পলিসিটি, অর্থাৎ কালাম জীবনের সরলতা সম্পর্কে শিখেছিল। 1 নম্বরে এতে রয়েছে। বিতে রয়েছে ফাদার আনসার্স কোয়েশ্চেন্স অন ডেস্টিনি, তার বাবা তাকে উত্তর দিয়েছিল নিয়তি সম্পর্কে, ভাগ্য সম্পর্কে। সিতে রয়েছে নেবার্স কাম ফর হিলিং, প্রতিবেশীরা তার কাছে আসতেন কিসের জন্য? হিলিংয়ের জন্য, আরোগ্য লাভের জন্য। আর ডিতে রয়েছে কালাম অবজার্ভস স্পিরিচুয়াল রিচুয়াল, কালাম পর্যবেক্ষণ করতেন স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, রিচুয়াল রীতিনীতিগুলিকে। তাহলে প্রথম ঘটনা কি হবে না ডিএটটা, কালাম প্রথমে লক্ষ্য করতেন, ছোট ছিল কালাম সেই জন্য লক্ষ্য করত। কি লক্ষ্য করত না তার বাবার ধর্মীয় রীতিনীতিগুলিকে, এটা হচ্ছে প্রথম। দ্বিতীয় ঘটনা হচ্ছে তোমার নেভার কাম ফর হিলিংস, প্রতিবেশীরা তাদের বাড়ি আসতো কিসের জন্য না আরোগ্য লাভের জন্য। তাহলে দ্বিতীয়টা হবে সি, প্রথম হবে ডি, দ্বিতীয়টা হবে সি। তারপর দেখে নাও ফাদার আনসার্স কোয়েশ্চেন অন ডেস্টিনি, তারপর ছোট্ট কালাম তার বাবাকে জিজ্ঞাসা করত নিয়তি সম্পর্কে, ভাগ্য সম্পর্কে, অ্যাডভার্সিটি সম্পর্কে, এবং তারপর তার বাবা উত্তর দিতেন। তো সেই উত্তরগুলি দিতেন, এই ঘটনাটা 3 নম্বর পর্যায়ে পড়ছে, মানে তারপর হবে বি। আর তারপর একেবারে শেষটা হবে এ, কালাম লার্নস লাইফ সিম্পলিসিটি, এবং কালাম শিখেছিলেন জীবনের সরলতা সম্পর্কে। শেষ তোমাদের লাইনটা মনে পড়ছে, বিজ্ঞানের জগতে আমি আমার বাবাকে অনুসরণ করতাম। এই প্যারাটা শেষ প্যারা এখানকার, তার মানে এরটা হবে আমাদের শেষ। তাহলে উত্তরটা হবে ডি সি বি এ। নেক্সট রিঅ্যারেঞ্জ রয়েছে 12 নাম্বার রাইডার্স টু দ্য সি থেকে। মরিয়া প্রেয়ার ফর বাটলে, মরিয়া বাটলের জন্য প্রার্থনা করে। বিতে রয়েছে বাটলে ডিপার্টস, বাটলে ছেড়ে চলে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর বডি রিটার্ন, বডিটা ফিরে আসে। মরিয়া অ্যাকসেপ্ট ফেট, মরিয়া ভাগ্যকে গ্রহণ করে নেয়। এখানে প্রথম ঘটনা হবে বাটলে ডিপার্টস, বাটলে বাড়ি থেকে বেরিয়ে যায়, অর্থাৎ বিয়েরটা হবে প্রথম। তারপর কি হয় না মরিয়া প্রেস ফর বাটলে, মরিয়া বাটলের জন্য প্রার্থনা করতে থাকে। তারপর বডি রিটার্নস, কিছুক্ষণ পরে বডিটা ফিরে আসে। আর মরিয়া অ্যাকসেপ্ট ফেট, তারপর মরিয়া ভাগ্যটাকে বা নিয়তিকে যা লেখা ছিল ভাগ্যের মধ্যে সেটাকে সম্পূর্ণরূপে স্বীকার করে নেয়। তাহলে উত্তরটা হবে বি এ সি ডি, অর্থাৎ এরটা। পরের প্রশ্ন রয়েছে 13 নম্বর ইউলিসিস থেকে। এতে রয়েছে ইউলিসিস রিফ্লেক্ট অন ওল্ড এজ, ইউলিসিস আলোকপাত করেছেন বৃদ্ধ বয়সের উপরে। হি ইন্সপায়ার হিজ ক্রু, সে তার যে সহনাবিকের দল তাদেরকে ইন্সপায়ার করছে, উৎসাহিত করছে। হি রিকলস পাস্ট ভয়েজ, সে স্মরণ করছে অতীতের ভয়েজ অর্থাৎ সমুদ্র যাত্রাগুলিকে। হি লংস ফর নিউ এক্সপিরিয়েন্স, সে চাইছে নতুন নতুন আরও অভিজ্ঞতাকে। তাহলে প্রথম তোমাদের মতে কি হওয়া উচিত না হি রিকলস ফার্স্ট ভয়েজেস, সে স্মরণ করছে
অতীতের যে সমুদ্র যাত্রাগুলি সেইগুলিকে। তারপর কি ঘটছে বলো তো, না হি লংস ফর নিউ এক্সপিরিয়েন্সেস, তারপর সে আরও নতুন নতুন অভিজ্ঞতা চাইছে বা আকাঙ্ক্ষা করছে। তারপর ইউলিসিস রিফ্লেক্টস অন ওল্ড এজ, বৃদ্ধ বয়সের প্রতি আলোকপাত করছে। এবং শেষে হি ইন্সপায়ার, সে উৎসাহিত করছে তার ক্রুদেরকে, অর্থাৎ সহ নাবিকদেরকে। তাহলে উত্তরটা হবে আমাদের এখানে সি। সিতে রয়েছে সি, ডি, এ, বি। পরের প্রশ্ন 14 নম্বর, নাইট ট্রেনেট দেউলি থেকে। এতে রয়েছে দ্য গার্ল সিন অ্যাট স্টেশন, মেয়েটিকে স্টেশনে দেখা যায়। বিতে রয়েছে ট্রেন স্টপস, ট্রেনটি থামে। সিতে রয়েছে ন্যারেটার হ্যাজিটেটস টু টক, ন্যারেটার দ্বিধাবোধ করে মেয়েটির সঙ্গে কথা বলতে। ট্রেন লিভস গার্ল বিহাইন্ড, ট্রেনটি মেয়েটিকে পিছনে ফিরে চলতে থাকে। তাহলে এখানে প্রথম হবে ট্রেন স্টপস, ট্রেনটা দাঁড়াই। তারপর কি হবে, না গার্ল সিন অ্যাট স্টেশন, ওই মেয়েটিকে দেখা যায় স্টেশনে। তারপর হবে ন্যারেটার কথা বলতে দ্বিধাবোধ করে, হ্যাজিটেট মানে দ্বিধাবোধ করা, মেয়েটির সঙ্গে কথা বলতে দ্বিধাবোধ করে। আর শেষ হবে ট্রেনটি মেয়েটিকে পিছনে ছেড়ে এগিয়ে চলে যায়। তাহলে আমাদের এখানে প্রথমের উত্তরটা ঠিক হবে বি, এ, সি, ডি। তোমরাও ভালো করে মিলিয়ে নিও। পরের প্রশ্ন গ্রামার থেকে রয়েছে, গ্রামারের জয়নিং থেকে। সি সোল্ড বাস্কেটস, সে ঝুড়ি বিক্রি করত। সি স্মাইল্ড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়ে হাসত। প্রথম অপশন রয়েছে সি সোল্ড বাস্কেটস অ্যান্ড স্মাইল্ড অ্যাট মি। দ্বিতীয় অপশন রয়েছে বাস্কেটস সোল্ড স্মাইল্ড মি, এই ধরনের বাক্য সাধারণত হয়ই না। সি দো সে স্মাইল্ড আই বাস্কেটেড, এটাও একটা বাক্য না। ডি সি সেলিং অ্যান্ড মি স্মাইলিং, এই ধরনের বাক্যও হয় না। তাহলে প্রথম অর্থাৎ এ অপশনটা আমাদের ঠিক হবে, কম্পাউন্ড সেন্টেন্সে হবে। সি সোল্ড বাস্কেটস, সে ঝুড়ি বিক্রি করেছিল। অ্যান্ড স্মাইল্ড অ্যাট মি, সে আমার দিকে তাকিয়েছিল। তাহলে প্রথমের অপশনটা হবে আমাদের ঠিক, অর্থাৎ এ অপশন হবে ঠিক। নেক্সট কোশ্চেন নাম্বার 16, স্প্লিটিং, বাক্য বিভাজন। দ্য ট্রি স্টুড টল অ্যান্ড রিমেম্বার্ড দ্য পাস্ট, এই বাক্যটাকে দুটো বাক্যে আমাদেরকে ভাগ করতে হবে। দ্য ট্রি স্টুড টল একেবারে সিম্পল বাক্যের দারুণ একটা বাক্য। আর ইট রিমেম্বার্ড দ্য পাস্ট, এটা স্মৃতিকে মনে করিয়েছিল, অতীতকে মনে করিয়েছিল। তাহলে প্রথম উত্তরটাই হবে আমাদের ঠিক। দ্য ট্রি স্টুড টল একটা বাক্য হবে, আর পরেরটা ইট রিমেম্বার্ড দ্য পাস্ট, অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে। আমরা স্প্লিট করলাম, স্প্লিট করার সময় কি হয় না, যে জয়নিং ওয়ার্ডগুলো থাকে সেগুলোকে বাদ দিতে হয়, আর যে বাক্যটাতে সাবজেক্ট নেই সেই বাক্যটাতে সাবজেক্ট নিয়ে আসতে হয়। এখানে সাবজেক্ট আনা হয়েছে ইট, আর বাকি প্রথমটাতে যে সাবজেক্ট ছিল, যে ওয়ার্ড ছিল, সব কিছু ঠিকঠাক করে লাগানো হয়েছে, এবং সেকেন্ড বাক্যটাকে সঠিক করার জন্য একটা সাবজেক্ট আনা হয়েছে ইট। নেক্সট 17 নম্বর প্রশ্ন, ন্যারেশন চেঞ্জ থেকে রয়েছে। সি সেড আই ডোন্ট ওয়ান্ট টু বি রিচ, এখানে আই ডোন্ট ওয়ান্ট টু বি রিচ প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের নেগেটিভে আছে। তার মানে এই রিপোর্টেড স্পিচটা আমাদের পাস্ট ইনডিফিনাইটের নেগেটিভে যাবে। তাহলে দেখে নাও কি হবে। সি সেড দ্যাট, সে বলেছিল যে। সি ডিডন্ট ওয়ান্ট টু বি রিচ, ওই যে ডোন্ট রয়েছে, ডোন্টের পাস্ট টেন্স হচ্ছে ডিডন্ট, তাহলে এখানে ডিডন্ট মানে ডিড নট পুরো ফর্মটা। তাহলে এ এর উত্তরটা এখানেও ঠিক হবে, বাকি অন্য দেখার প্রয়োজনই নেই। নেক্সট প্রশ্ন, দ্য বয় ডোন্ট রিড দ্য বুক, ছেলেটি বই পড়ে না। এই যে দ্য বয় ডু নট আছে, দ্য বয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সুতরাং দ্য বয়ের পরে ডু হওয়ার কথাই নেই, এখানে ডাজ লাগাতে হবে। তাহলে এখানেও ফার্স্ট আনসারটাই ঠিক হবে, অর্থাৎ এর অপশনটা ঠিক হবে, রিপ্লেস ডু উইথ ডাজ, ডু এর বদলে এখানে ডাজ লাগাতে হবে, তবেই ঠিক হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে
19 থেকে 22 পর্যন্ত ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য লয়ার ইন দ্য বেড স্পেন্ডস মোস্ট অফ হিজ টাইম, অর্থাৎ লয়ার তার বেশিরভাগ সময় কাটিয়েছিল কিভাবে? স্লিপিং ঘুমিয়ে, টকিং কথা বলে, রিডিং পড়ে, ড্রিমিং স্বপ্ন দেখে। তাহলে রিডিং অর্থাৎ বই পড়ে। পরেরটা 20 নাম্বার, ইউলিসিস লংস ফর আ লাইফ বিয়ন্ড। ইউলিসিস এমন একটা জীবনের আকাঙ্ক্ষা করেছেন, ইউলিসিস এমন একটা জীবনের আকাঙ্ক্ষা করেছেন বা চেয়েছেন যেটাতে কোনো আইডিয়ালনেস অর্থাৎ অলসতা থাকবে না। তাহলে সি এর উত্তরটা ঠিক হবে। 21, মরিয়া লসেস ড্যাশ সানস টু দ্য সি। মরিয়া ড্যাশ সান কতগুলি সানকে হারিয়েছিল ইন দ্য সি সমুদ্রে। 2, 3, 4 অল, এখানে উত্তর হবে ডি অল। কালামস ফাদার বিলিভড প্রেয়ার ক্রিয়েটস। কালামের পিতা বিশ্বাস করতেন যে প্রার্থনা নিয়ে আসে কনফিউশন মানে সংশয়, পাওয়ার মানে ক্ষমতা, কমিউনিকেশন মানে যোগাযোগ, হারমোনি মানে হচ্ছে একতা। তাহলে এখানে কালামের বাবা বিশ্বাস করতেন যে প্রার্থনা কি নিয়ে আসে? না কমিউনিকেশন। কিসের সাথে কমিউনিকেশন? না ঈশ্বরের সাথে কমিউনিকেশন। তার মানে আমাদের এখানে উত্তর হবে সি, কমিউনিকেশন মানে যোগাযোগ। প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সাথে যোগাযোগ করা যায়। এই কমিউনিকেশন শব্দটা কালামের যে স্ট্রং রুট রয়েছে ওখানের সঙ্গে খুব বেশিভাবে জড়িত, সুতরাং তোমরা এটা ভালো করে মনে রাখবে। নেক্সট, অ্যাসারশন রিজন। অ্যাসারশন রয়েছে দ্য ন্যারেটর অ্যাভয়েডস স্পিকিং টু দ্য গার্ল অ্যাট দেউলি। ন্যারেটর এড়িয়ে চলেছিলেন মেয়েটির সঙ্গে কথা বলা, 1 নাম্বার। 2 নাম্বার, রিজন, হি ইজ সাই অ্যান্ড আনসার্টেন। তিনি সাই লজ্জিত ছিলেন, অ্যান্ড আনসার্টেন এবং অনিশ্চিত ছিলেন। দুটোই ভুল। প্রথমত তিনি মেয়েটির সঙ্গে কথা বলা এড়িয়ে চলেননি, প্রথমটাও ভুল। আর দ্বিতীয়টা হি ইজ সাই অ্যান্ড আনসার্টেন, তিনি যে লজ্জিত এবং অনিশ্চিত ছিলেন সেটাও এখানে ভুল হবে। দুটোই ভুল হবে, দুটোই ফলস হবে। 24, অ্যাসারশন রয়েছে দ্য ব্যাংকার ইজ হরিফাইড বাই হিজ ওন থটস। ব্যাংকার নিজের চিন্তাটাকে নিয়েই ভয় পেয়ে গিয়েছিলেন, এটা হচ্ছে অ্যাসারশন। রিজন হচ্ছে হি প্ল্যান্ড টু মার্ডার আ ম্যান ফর মানি। তিনি পরিকল্পনা করেছিলেন একটা মানুষকে টাকার জন্য হত্যা করার। তাহলে এখানে দুটোই কিন্তু সঠিক এবং রিজনটাও সঠিক ব্যাখ্যা হিসাবে কাজ করছে অ্যাসারশনটার। কিভাবে? না ব্যাংকার ভয় পেয়েছিলেন এটা চিন্তা করে যে তিনি একটা মানুষ হত্যা করার চেষ্টা করেছিলেন শুধুমাত্র টাকার জন্য। তাহলে এখানে অ্যাসারশনটাও ঠিক, রিজনটাও ঠিক এবং অ্যাসারশনটাকে রিজনটার মাধ্যমে সঠিকভাবে সমর্থন করা হচ্ছে। নেক্সট 25, অ্যাসারশন ইউলিসিস উইসেস টু কন্টিনিউ জার্নি। উইসেস মানে চাওয়া, ইউলিসিস চায় টু কন্টিনিউ চালিয়ে যেতে, জার্নি মানে যাত্রাটা নিরবচ্ছিন্নভাবে চালিয়ে নিয়ে যেতে চাই ইউলিসিস, এটা হচ্ছে অ্যাসারশন। রিজন রয়েছে হি বিলিভস ইন স্ট্রাইভিং টিল দ্য এন্ড। সে বিশ্বাস করে ইন স্ট্রাইভিং চেষ্টা করাতে, টিল দ্য এন্ড একেবারে শেষ পর্যন্ত। এখানেও দুটোই সঠিক এবং অ্যাসারশনটাকে রিজনটা সঠিকভাবে ব্যাখ্যা করছে। কেন একটু বলে দিই। ইউলিসিস কন্টিনিউয়াসলি অনবরত জার্নিটা করতে চান, আর স্ট্রাইভিং টিল দ্য এন্ড এবং শেষ পর্যন্ত চেষ্টা করতে চান। তাহলে কন্টিনিউ যে জার্নি করবে তাকে তো চেষ্টাটা সম্পূর্ণ করতেই হবে, মানে শেষ অবধি করতেই হবে। তাহলে 25টাও এখানে আমাদের অ্যাসারশন রিজন দুটোই ঠিক হবে এবং সঠিকভাবে অ্যাসারশনটাকে সমর্থন করছে রিজনটা, সুতরাং এর উত্তরটা হবে। পরের প্রশ্ন 26, আবারও পরের প্রশ্ন 26, এটাও অ্যাসারশন রিজন থেকে। দ্য ক্যাজুয়ারিনা ট্রি গিভস দ্য পোয়েট কমফোর্ট। ক্যাজুয়ারিনা গাছটা কবিকে স্বাচ্ছন্দ্য দিতেন, আরাম দিতেন। রিজন কারণ কি? না ইট ইজ আ সিম্পল অফ হার চাইল্ডহুড অ্যান্ড মেমোরি। এটা তার শৈশবের স্মৃতিকে বহন করত। তাহলে স্বাভাবিক যদি কোনো জিনিস স্মৃতিকে বহন করে শৈশবকালের, তাহলে সেটা অবশ্যই কবিকে স্বাচ্ছন্দ্য
দেবেই। সুতরাং অ্যাসারশনটাও ঠিক, রিজনটাও ঠিক, এবং অ্যাসারশনটার মাধ্যমে রিজনটাকে সঠিকভাবে ব্যাখ্যা করা হচ্ছে। আনসার আমাদের এরটা ঠিক হবে। পরের প্রশ্ন 27 থেকে 30 পর্যন্ত ম্যাচিং রয়েছে। পরের প্রশ্ন 27 থেকে 30 পর্যন্ত ম্যাচিং থেকে রয়েছে। এ এবং বি কলাম দুটোকে ম্যাচ করতে হবে। কলাম এতে রয়েছে আ বেট ওভার লাইফ অ্যান্ড মানি। একটা বেট করা হয়েছিল, একটা বাজি করা হয়েছিল জীবন এবং টাকাকে দিয়ে। এটার সঙ্গে অন্যদিকে অর্থাৎ বি কলামে ম্যাচ কোনটার সাথে হবে না দ্য বেট। তাহলে এটা খুব সহজ। নেক্সট প্রশ্ন দ্য গার্ল উইথ বাস্কেট অ্যাট স্টেশন, অর্থাৎ ঝুড়ি সমেত যে মেয়েটা স্টেশনে ছিল, এটা কোন গল্পের অংশ? নাইট ট্রেন অ্যাট দেউলি, তোমাদের ভালোভাবেই জানা, এটাও খুব সহজ। তাহলে বি এর সঙ্গে ম্যাচ হবে 2। সিতে রয়েছে ফিলসফি থ্রু সাইলেন্স, অর্থাৎ নীরবতার দর্শন, এটা হবে ইউলিসিস। ইউলিসিস নীরবতার দর্শন। এবং ডি হচ্ছে স্পিরিচুয়াল লেসন্স ইন সিম্পলিসিটি, অর্থাৎ আধ্যাত্মিক শিক্ষা দেওয়া হচ্ছে কিসের মাধ্যমে? সরলতার মাধ্যমে। কোন পড়াটাতে না স্ট্রং রুটস। স্ট্রং রুটসে কালামের বাবা কালামকে খুব সিম্পলিসিটির শিক্ষা দিচ্ছেন। ডি এর সঙ্গে 1, তাহলে ডি এর সঙ্গে 1 একটাতেই রয়েছে, এটাতে, অর্থাৎ এ অপশনটা হবে ঠিক। নেক্সট এখানেও ম্যাচিং। দ্য ট্রি ইজ ডিয়ার টু মি, গাছটা আমার কাছে খুব প্রিয়। ডেথ ক্লোজেস অল, মৃত্যু সব কিছুকে শেষ করে দেয়। দ্য উইন্ড ওয়েলস লাইক আ বান্সি। লাইফ পাইলড অন লাইফ, জীবনের উপর জীবন যদি স্তূপ করে দেওয়া হয়। তাহলে এখানে অর্থাৎ বি কলামে রয়েছে যে লিটারেরি ডিভাইসগুলো এখানে নেওয়া হয়েছে সেইগুলি দেওয়া আছে। প্রথম হয়েছে অ্যালিটারেশন, তারপর পার্সনিফিকেশন, তারপর সিমিলি, তারপর মেটাফোর। তো আমরা যেগুলো জানি সেইগুলো একটু মিলিয়ে নিই। প্রথমেই আমি আগেই তোমাদেরকে বুঝিয়েছি যে সিমিলি কখন হবে না যদি লাইক বা অ্যাজ দিয়ে কোনো কিছু তুলনা করা হয় ডাইরেক্টলি, তাহলে সেটা হবে সিমিলি। তাহলে এখানে লাইক দিয়ে একটা আছে কিন্তু সিটা, তাহলে সি এর সঙ্গে ম্যাচ হবে 3। পার্সনিফিকেশন কখন হবে না যদি কোনো জিনিসের উপর ব্যক্তি গুণ আরোপ করা হয়, অর্থাৎ কোনো বস্তুকে বা এমন কোনো অদৃশ্য জিনিস রয়েছে যাকে আমরা ব্যক্তি রূপে দেখাই, মানুষ রূপে দেখাই, তখন তাকে আমরা পার্সনিফিকেশন বলি। তো এখানে ডেথ ক্লোজেস অল, অর্থাৎ মৃত্যু সব কিছু শেষ করে দেয়। তো মৃত্যুকে এখানে মানুষের মতো করে দেখানো হয়েছে, তার মানে বিটা পার্সনিফিকেশনের উদাহরণ। লাইফ পাইলড অন লাইফ, জীবনকে যদি স্তূপের আকারে সঞ্চিত করে রাখা হয়। তো জীবনকে স্তূপের আকারে সঞ্চিত করে রাখা হয় মানে জীবনকে বিভিন্ন বস্তু বা পদার্থের সঙ্গে তুলনা করা হয়েছে, কিন্তু লাইক বা অ্যাজ এর ব্যবহার করা হয়নি। তার মানে এখানে এটা মেটাফোরের এক্সাম্পল। তাহলে একটা বেঁচে থাকে দ্য ট্রি ইজ ডিয়ার টু মি, এটা হবে অ্যালিটারেশনের উদাহরণ। তাহলে আমাদের মিল কেমন হবে? A1 B2 C3 D4। তাহলে A1 দেখে নাও, A1 B2 C3 D4, বি এর উত্তরটা ঠিক হবে। নেক্সট আবারও ম্যাচিংয়ের প্রশ্ন রয়েছে। দ্য লয়ার, ইউলিসিস, দ্য ন্যারেটর আর মরিয়া। তাহলে দ্য লয়ার কিসের প্রতীক এখানে না লয়ার হচ্ছে লঙ্গিং, অর্থাৎ ডিজায়ার, আকাঙ্ক্ষার প্রতীক। প্রথম রয়েছে লয়ার। লয়ার কিসের প্রতীক এখানে না ডিটাচমেন্ট। মরিয়া কিসের প্রতীক? শান্তির প্রতীক। দ্য ন্যারেটর, ন্যারেটর কিসের প্রতীক? লঙ্গিং, আকাঙ্ক্ষার প্রতীক। আর ইউলিসিস উচ্চাকাঙ্ক্ষার প্রতীক, ডিজায়ার। তাহলে আশা করি তোমরা বুঝে গেছো কোনটা উত্তর হবে। ম্যাচ দ্য সিম্বল উইথ মিনিং, কলাম জাম্বেলড।
দ্য সি কিসের প্রতীক বহন করে? ফেট, অর্থাৎ নিয়তির প্রতীক বহন করে। এই সি শব্দটার সঙ্গে ফেট শব্দটা যেখানেই পাবে উত্তর কিন্তু সি আর ফেট, অর্থাৎ সি থাকলেই সেখানে উত্তর হবে ফেট, মনে রাখবে। দ্য ক্যাজুয়ারিনা ট্রি কিসের প্রতীক? না, মেমারি, অর্থাৎ স্মৃতি বহন করে। বাস্কেট গার্ল এখানে ট্যাম্পটেশন, প্রলোভনের কাজ করছে, নেরেটারের কাছে প্রলোভনের কাজ করছে কে? ওই বাস্কেট গার্ল, ঝুড়ি বিক্রি করা মেয়েটি। আর বুক ইন আইসোলেশন, বিচ্ছিন্ন হয়ে বই পড়া, তার মানে জ্ঞানের প্রতীক বহন করে। তাহলে আমাদের দ্য সি এর সঙ্গে ম্যাচ হবে ফেট, অর্থাৎ এর সঙ্গে টু আমরা মিলিয়ে নেব। এর সঙ্গে টু একটাতেই আছে, সেটা হচ্ছে এ অপশানটাতে। তাহলে এ অপশানটা আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আসছি আমরা আনসিন কম্প্রিহেনশনটাতে। আনসিন কম্প্রিহেনশন প্যাসেজটা পড়ব এবং পরে আমরা উত্তরগুলি করব। দ্য উইন্ড হাউলড থ্রু দ্য এমটি স্ট্রিট অ্যাজ দ্য বয় হারিড হোম। যখন ছেলেটা তাড়াহুড়ো করে রাস্তার মধ্য দিয়ে, ফাঁকা রাস্তার মধ্য দিয়ে, গর্জনশীল বাতাসের মধ্য দিয়ে সে আসছিল। হিজ ফুট স্টেপ ইকোড ইন দ্য সাইলেন্স, এমনকি তার পায়ের শব্দ, মানে চলার পথে তার পায়ের যে শব্দ, সেই শব্দগুলো সাইলেন্স, নীরবতার মধ্যে প্রতিধ্বনিত হচ্ছিল। শ্যাডোজ স্ট্রেচড ফ্রম এভরি কর্নার, প্রত্যেকটি কোণা থেকে শ্যাডো অর্থাৎ ছায়া আসছিল। অ্যান্ড স্ট্রিট ল্যাম্পস ফ্লেক্ট অ্যান্ড দ্য স্ট্রিট ল্যাম্পস ফ্লিকার্ড অ্যাবাভ, এবং স্ট্রিটের যে বাতিগুলি ছিল সেগুলি টিমটিম করে জ্বলছিল। ফ্লিকার্ড মানে টিমটিম করে জ্বলা। দো হি ফেল্ট ফিয়ার, যদিও সে খুব ভয় অনুভব করেছিল। হি ক্লাচড দ্য বুক টাইটলি, সে বইটাকে শক্ত করে ধরেছিল। আন্ডার হিজ কোট, তার কোটের ভিতরে। হি হ্যাড সামথিং প্রেসিয়াস টু প্রোটেক্ট, কারণ তার আরও একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ছিল, কোনো কিছুকে রক্ষা করার। তাহলে একের পর এক প্রশ্নগুলি এরপর দেখে নিই। হোয়াট টাইম অফ দ্য ডে ইজ সাজেস্টেড, অর্থাৎ এখানে দিনের কোন সময়টাকে বোঝানো হয়েছে? তাহলে কি হবে? রাতের সময়টাকে বোঝানো হয়েছে। কেন বলো তো? এখানে রাতের উল্লেখ সরাসরি আছে এবং লাইটের উল্লেখ আছে, তার মানে আমাদের হবে এখানে উত্তর কি? ইভিনিং অর নাইট, সি একটা। 32, হোয়াট ইমোশন ডাজ দ্য বয় ফিল, ছেলেটির মধ্যে কোন আবেগ সৃষ্টি হয়েছিল? জয় আনন্দ, ফিয়ার মানে ভয়, অ্যাঙ্গার মানে রাগ, স্লিপিনেস মানে ঘুম ঘুম। তাহলে ছেলেটির মধ্যে ভয় সৃষ্টি হয়েছিল। হোয়াট ডাজ হি হোল্ড, সে কি ধরে রেখেছিল? লেটার, বুক, স্টোন, টয়, একটু আগেই পড়লাম, আনসার হবে বুক। 34, দ্য উইন্ড ইজ ডেসক্রাইবড অ্যাজ, এখানে বাতাসকে বর্ণনা করা হয়েছে জেন্টেল, নম্র, স্ক্রিমিং চিৎকারশালী, স্ক্রিমিং চিৎকার করা, হাউলিং গর্জনশীল। নেক্সট প্রশ্ন 34, দ্য উইন্ড ইজ ডেসক্রাইবড, এখানে হাওয়াকে কিভাবে বর্ণনা করা হয়েছে? তো প্রথমেই পড়েছি আমরা হাউল্ড, হাউল্ড থেকে এখানে হাউলিং, হাউলিং মানে গর্জনশীল, সাইলেন্ট মানে নীরব, জেন্টেল মানে মনোরম, আর স্ক্রিমিং মানে যেটা চিৎকার করে। তাহলে উত্তর হবে আমাদের হাউলিং অর্থাৎ গর্জনশীল। 35, হোয়াট স্ট্রেচেস অ্যাক্রস কর্নার্স, অর্থাৎ কোণা থেকে কোনগুলি বড় হয়ে আসছে, প্রসারিত হয়ে আসছে? শ্যাডোজ, লাইট, পোলস, কার্স। আচ্ছা, লাইট যদি কোথাও পড়ে তাহলে ধীরে ধীরে যদি লাইটটা তির্যক হয়ে যায় তাহলে কি হয়? ছায়াটা স্ট্রেচ হয়, প্রসারিত হয়। তাহলে শ্যাডো মানে হচ্ছে ছায়া, সুতরাং এরটাই হবে আমাদের উত্তর। 36, হোয়াট ইজ ফ্লেকারিং অ্যাবাভ, অর্থাৎ কোন জিনিসটি টিমটিম করে জ্বলছে? ফ্যান, ট্রি, স্ট্রিট ল্যাম্পস, নিয়ন সাইন। তাহলে আনসার হবে স্ট্রিট ল্যাম্পস। 37, হোয়াই ডাজ হি ক্লাচ দ্য আইটেম, কেন সে ভালো করে শক্ত করে ধরে নেয় আইটেমগুলি, তার কাছে যে জিনিসগুলি ছিল সেগুলি? তাহলে সেগুলি হচ্ছে বই, আর আনসারটা হবে ইট ইজ প্রিসিয়াস, কারণ এটা খুবই মূল্যবান ছিল। 38, দ্য টোন অফ দ্য প্যাসেজ ইজ, এখানে এই প্যাসেজটার টোনটা কীরকম?
পিসফুল, সাসপেন্সফুল, অ্যাংরি, রোমান্টিক। তাহলে এখানে সাসপেন্সফুলস, এখানে প্যাসেজটার যে টোন, সুর, সেটা কিন্তু হচ্ছে সাসপেন্সফুল। সাসপেন্স মানে হচ্ছে রহস্যজনক। 39, দ্য বয় অ্যাকশনস সাজেস্ট, ছেলেটির কাজটি দেখাচ্ছে ব্রেভারি, সাহসিকতা, গিল্টি মানে দোষিতা, লেজিনেস মানে হচ্ছে অলসতা, হ্যাপিনেস মানে সুখ। তাহলে উত্তরটা হবে এখানে ব্রেভারি, সাহসিকতা। 40 নাম্বার, হোয়াট লিটারারি ডিভাইস ইজ ইউজড, দ্য উইন্ড হাউল্ড, অর্থাৎ বাতাস গর্জন করছে। তো তোমাদেরকে এর আগেই আমি বুঝিয়েছি, যদি কোনো জিনিসকে মানুষের মতো করে দেখানো হয় তাহলে সেটাকে বলা হয় পার্সোনিফিকেশন। তাহলে দ্য উইন্ড হাউল্ড অর্থাৎ গর্জনশীল বাতাস, বাতাস গর্জন করছে, এটা পার্সোনিফিকেশনের উদাহরণ। তো 40টাকে 40টা প্রশ্নের উত্তর আমরা এখানে করলাম। আশা করি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়নি। যদি হয়ে থাকে অবশ্যই জানাবে। আর তোমাদেরকে আরও একটা কথা বলবো, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধবীদের মধ্যে শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখো, একটা লাইক দিয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থাকো।